আসসালামু আলাইকুম। আফরান দ্য হোল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। ঈদ স্পেশাল স্টোরিতে সকলকে অভিনন্দন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে একটি গল্প রয়েছে মোটু পাগলের রহস্যময় হারিয়ে যাওয়া। মোটু পাগল এত সুন্দর হাসতো, যার অরিজিনাল নাম ছিল হারুন। এটি কিন্তু আমাদের এই যে সুনামগঞ্জের একটি ঘটনা ছিল, রূপনগর ক্যাম্পের কাছাকাছি একটি ঘটনা আর কি। তো আপনার ঘটনাটি অবশ্যই শুনেছেন, বা যারা শোনেননি তারা এটা শুনবেন। তো সেখানে মোটু পাগল সে কিন্তু হারিয়ে গিয়েছিল, যাকে আর কখনো ফেরত পাওয়া যায়নি। কিন্তু প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটা আমি শেয়ার করব, একটা মানুষ যে হারিয়ে যাওয়ার প্রায় 11 বছর পর আবার ফিরে এসেছে, এবং তার হারিয়ে যাওয়া ছিল যেমন রহস্যময়, ফিরে আসাটাও রহস্যময়। মধ্যবর্তী সময়ে সে রহস্যময় একটি স্থানে ছিল। সেই ঘটনাটি আমি এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘটনাটির সময় 2008 সাল, স্থান নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার শালনগর ইউনিয়নে। ঘটনাটি আমাকে দিয়েছে এই লোহাগাড়া উপজেলার লাহোরিয়া ইউনিয়নের আলামিন। আর আলামিনের ঘটনা যে ইউনিক হয়, নতুন করে আমার কিন্তু কিছু এটা বলতে হবে না, আপনারা নিজেরাই সেটা জানেন। তো ওই শালনগর ইউনিয়ন একটি পরিবার ছিল। তো ওই পরিবারের যিনি নারী সদস্য, ওনার বিয়ে হয়েছে বছরখানেক হলো, উনি সন্তান সম্ভবা ছিলেন। তো ওনার যখন ডেলিভারি ডেট একদম নিকটে চলে এসেছিল, তখন পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় ডেলিভারির আগে ওনার যে মায়ের বাড়ি, এটা নগ্রাম ইউনিয়ন পাশেই, সেইখানে তাকে রেখে আসা হবে। তো তার হাজবেন্ডের ব্যস্ততার কারণে, ভিন্ন কাজের কারণে আজ যাব কাল যাব করে করে যাওয়া হচ্ছে না। কিন্তু যেহেতু সময়টা কাছে চলে আসছে, তো একদিন তার হাজবেন্ড সময় বের করেন এবং তার স্ত্রীকে নিয়ে দিনের বেলাতেই রওনা দেন। খুব বেশি কিন্তু দূর নয়। তো শালনগর ইউনিয়ন থেকে নগ্রাম ইউনিয়নে যেতে হলে প্রথমে মানিকগঞ্জ বাজার নামে একটা বাজার আছে, তারপর তেলিগাতি বাজার নামে আর একটা জায়গা আছে, তারপর বিল পাড়ি দিয়ে দেবী বাজার নামক একটা জায়গায় যেতে হয়। ওই দেবী বাজার পর্যন্তই কোনো যানবাহন চলে, কারণ ওখানে দেবী বাজার পর্যন্ত মাটির রাস্তা। এরপর থেকে মানে রাস্তাটা এত কাদা, মানে ওই সময় তো বর্ষাকাল ছিল যখন নিয়ে যাচ্ছিল আর কি, এত কাদা, সেখানে কোনো ভ্যান বা অন্য কোনো ধরনের যানবাহন চলার কোনো সুযোগ নাই, পায়ে হেঁটে যেতে হবে। কখনো কখনো গরুর গাড়ি যায়, কিন্তু ওই সময় এতটা কাদা ছিল যে সেখানে গরুর গাড়ি নিয়ে যাওয়াও পসিবল ছিল না। এই দেবী বাজারটা পার হয়ে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, এবং ওই ব্রিজটা পার হলেই শতবর্ষী একটি বট গাছ রয়েছে। ওই বট গাছের ওই জায়গাটাকে বলা হয় লেবুতলা, এবং ওই বট গাছকে লেবুতলা বট গাছ বললেই সবাই চেনে। তো ওই লোকটি যখন ওনার স্ত্রীকে নিয়ে তার স্ত্রীর মায়ের বাড়িতে দেওয়ার জন্য যাচ্ছিলেন, তখন এই দেবী বাজার পর্যন্ত স্বাভাবিকভাবে ভ্যানে এসেছেন। দেবী বাজারে নেমে যখন তারা হাঁটা শুরু করেন, হঠাৎ করে ওনার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে যায়। তারপরে উনি কিছুটা হেঁটে আগান, হাঁটতে হাঁটতে ঠিক লেবুতলা যে বট গাছ, ওই বট গাছের নিচে এসে বসেন। এরপর ওনাকে আর কোনোভাবেই এক চুল নড়ানো যাচ্ছিল না, কারণ ওনার শরীরের আর কোনো সক্ষমতা ছিল না যে উনি হেঁটে সামনে একটু আগাবেন। এমত অবস্থায় ওনার হাজবেন্ড, উনি ওনার শ্যালককে ফোন দেন, কারণ যেই জায়গাটাতে আছেন লেবুতলা, ওইখান থেকে তাদের গন্তব্যের দূরত্ব হচ্ছে 1 থেকে সর্বোচ্চ 1.5 কিলোমিটার। তখন তার শ্যালককে ফোন দেন, তার শ্যালক দ্রুত চলে আসে ওই জায়গাটাতে। চলে আসার পরে এখন কিভাবে নিয়ে যাবে, তারা অনেকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন। এদিকে ওনার প্রসব বেদনা তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। তারপরেও ওই লেবুতলা বটগাছ থেকে সামান্য একটু আগাতে সক্ষম হয়েছিলেন, কিন্তু এরপরে আর আগাতে পারেননি, কারণ তখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময়টা চলে আসে। এমত অবস্থায় তাদের কাছে থাকা কাপড় চোপড় দিয়ে ওনারা জায়গাটা ঘিরে রাখেন। ওখানেই একটি ফুটফুটে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় নাদিয়া। এখন ওই অবস্থাতে এত কাছের দূরত্ব, 1 কিলোমিটার বা 1.5 কিলোমিটারের দূরত্ব, খুব বেশি দূরের না, কিন্তু মানে গ্রাম বিবেচনায় এতটুকু পথ, কিন্তু এই অবস্থায় তো ওনাকে আসলে নিয়েও যাওয়া যাচ্ছিল না। আর একটা সমস্যা ছিল, ওই জায়গার আশেপাশে কোনো ঘরবাড়ি ছিল না। এখন ঘরবাড়ি হয়েছে, কিন্তু তখন ঘরবাড়ি ছিল না। ঘরবাড়ি ছিল ওখান থেকে বেশ একটু দূরে দূরে। তখন
ওইখানের ওই জায়গারই একটি পরিচিত বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। ওই রাত্রিটা ওখানে ওনারা যাপন করেন। পরের দিন সকালে উনি ওনার মায়ের বাড়িতে চলে যান। নাদিয়া তার নানার বাড়িতেই বড় হতে থাকেন। নাদিয়ার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু হয়। এই অদ্ভুত ঘটনাগুলো আমি এখন আপনাদের সামনে বলব। সেটি হচ্ছে যে নাদিয়ার মা যখন নাদিয়াকে ঘুম পাড়িয়ে রাখতো ঘরের মধ্যে, স্বাভাবিকভাবে বাচ্চা কাচ্চারা কিন্তু ঘুম কিন্তু ভেঙে যায়। নাদিয়ার মা ঘরের মধ্যে এসে দেখতো নাদিয়াকে উনি যেখানে রেখে গেছেন নাদিয়া সেখানে নাই। নাদিয়ার মাথার নিচের বালিশ কাঁথা সহ নাদিয়া বিছানার আর একটা প্রান্তে চলে গেছে, অথচ সে ঘুমাচ্ছে। তো নাদিয়ার মা প্রথম দিকে চিন্তা করছে হয়তোবা উনি ওইখানেই রেখে গিয়েছিল ঘুম পাড়িয়ে, ওনার হয়তোবা মনে নেই, কাজের প্রেসারে উনি ভুলে গেছে। কিন্তু এরকম একবার দুইবার, একদিন দুই দিন, এরকম প্রতিদিন যখন ঘটছিল তখন উনি চিন্তা করলেন তাহলে মনে হয় বাড়ির কোনো সদস্য এক জায়গা থেকে সরিয়ে আর এক জায়গায় রেখে যায়। যখন বাড়ির সদস্যদেরকে জিজ্ঞেস করেন তারাও এই জিনিসটা শুনে অবাক হয় এবং তারা বলে যে না, তারা তো নাদিয়াকে সরায়নি এখান থেকে। এর অল্প কিছুদিন পর আরো একটি অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। সেটি হচ্ছে যে নাদিয়াকে যখন ঘুম পাড়িয়ে ঘর থেকে বের হয়, ঘরের বাইরে থেকে নাদিয়ার গলার আওয়াজ শোনা যায়। নাদিয়া কারোর সাথে খেলছে, হাসছে, কখনো কান্নাকাটি করছে, ওই ঘরে কেউ আছে যে নাদিয়ার সাথে খেলা করছে। কিন্তু নাদিয়ার বয়স এতটাই কম ছিল যে আসলে নাদিয়ার হাসি, সে কাঁদতে পারে কিন্তু ওইভাবে উচ্চস্বরে হাসি দিবে এই রকমের কিন্তু বয়স বা এরকমের গলার কণ্ঠস্বর তার কিন্তু তৈরি হয়নি। তাহলে এটি কার শব্দ? এইরকম অস্বাভাবিক কিছু বিষয় যখন নাদিয়ার নানা বাড়ির পরিবারের সদস্যরা লক্ষ্য করে, তখন একজন ভালো হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর নাদিয়াকে ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে বলেন যে ওর উপর জিনের ছায়া রয়েছে। নাদিয়াকে ঝাড়ফুঁক করেন, তেল পড়া, পানি পড়া এগুলা দিয়ে দেন, কিন্তু এগুলো দিয়েও আসলে কোনো লাভ হচ্ছিল না। এই ধরনের সমস্যা ঘটছিলই। 1 মাস, 2 মাস, এরকম 6 মাস হয়ে যায়। নাদিয়া কিছুটা বড় হয়। যেহেতু এই বাড়িতে এই ধরনের সমস্যা ঘটছিল, তখন নাদিয়ার মা সিদ্ধান্ত নেয় যে তিনি আর মায়ের বাড়িতে নাদিয়াকে নিয়ে থাকবেন না, তিনি তার স্বামীর বাড়িতে চলে যাবেন, শালনগর ইউনিয়নে। পারিবারিকভাবে সিদ্ধান্ত হয় এবং নাদিয়াকে নিয়ে তারা ওখান থেকে নগরাম ইউনিয়নের ওই তার নিজের বাড়ি, মায়ের বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে আসে। স্বামীর বাড়িতে চলে আসার পরে সব ঠিকঠাক, কোনো সমস্যা নেই। 1 দিন 2 দিন, সপ্তাহ যায়, মাস যায়, কোনো সমস্যা নেই। 6 মাস পর নাদিয়ার বয়স যখন 1 বছর প্লাস হয়ে গেছে, তখন আবার সেই ঘটনাটি শুরু হয়। নাদিয়া এখন তো একটু বড় হয়েছে, বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, হাঁটার চেষ্টা করে, কিন্তু ও যেন কার সাথে খেলে, ও যেন কাকে দেখে, এটি পরিবারের সদস্যরা বোঝে। আর ওকে ওই যে যখন ঘুম পাড়িয়ে রাখে, আগে তো বিছানার এক পাশ থেকে আর এক পাশে চলে যেত, কিন্তু এখন দেখা যায় বিছানার এক পাশ থেকে আর এক পাশে তো তাকে পাওয়া যায়ই। এমনকি বিছানার উপর রাখলে কখনো কখনো দেখা যায় সে মাথার নিচে বালিশ কাঁথা সহ বিছানার নিচে চলে আসছে, নিচে বলতে ফ্লোরে চলে আসছে। এই ধরনের ঘটনা ঘটতে থাকে। আবার ও যখন ঘুমিয়ে থাকে, যখন ঘরের মধ্যে কেউ থাকে না, তখন ঘরের বাইরের লোকজন ওরা কিন্তু শব্দ শোনে, নাদিয়ার হাসির শব্দ, নাদিয়া যেন কার সাথে খেলছে, কিন্তু তারা যখন ঘরের ভিতরে আবার ঢোকে দেখে নাদিয়া ঘুমাচ্ছে। এই ঘটনা নাদিয়ার নানির বাড়িতেও ঘটেছে, আবার এখানেও ঘটা শুরু হয়েছে। তখন আবার তারা চিন্তিত হয়ে পড়ে। আর একজন ভালো হুজুরকে দেখানো হয়, তার কাছে নিয়ে যাওয়া হয়। তিনিও একই কথা বলেন যে নাদিয়ার উপর জিনের প্রভাব রয়েছে, যার কারণে এই ধরনের বিষয়গুলো ঘটছে। তিনিও নাদিয়ার জন্য কিছু ব্যবস্থা দেন, কিন্তু কোনো ব্যবস্থাতেই কিছুই হচ্ছিল না। কোনো ব্যবস্থাতে যখন কিছুই হচ্ছিল না, তখন নাদিয়ার মা বাবা সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। স্বাভাবিক, এই এমত অবস্থা, এই ধরনের ঘটনা যদি ঘটতে থাকে,
কোনো ব্যবস্থাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে তো চিন্তিত হওয়াটাই কি স্বাভাবিক নয়? অবশ্যই। এদিকে ঘটে আরেকটি ঘটনা। নাদিয়ার নানি যিনি, উনি এক রাত্রে স্বপ্নে দেখেন দুজন মানুষের মতো অবয়ব নাদিয়ার নানিকে বলছে, তোর নাতিকে লেবুতলা বটগাছের নিচে দিয়ে আয়। আমার যে ছেলে আছে, আমার ছেলের সাথে তোর নাতি খেলবে, বড় হবে, আমার ছেলের সাথেই সে লেখাপড়া করবে, আমার ছেলের খেলার সঙ্গী হবে নাদিয়া। তোর নাতনিকে লেবুতলা ব্রিজের নিচে যদি তোরা সসম্মানে দিয়ে আসিস তো ভালো, তা না হলে কিন্তু তোদের ক্ষতি হয়ে যাবে। উনি রাতে যখন এই স্বপ্নটি দেখেন, পরের দিন ওনার যে ছেলের বউ তাকে বিষয়টি খুলে বলেন। ওনার ছেলের বউ বলে যে এই ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ, এই যুগে এগুলা কেউ এখন বিশ্বাস করে? স্বপ্ন তো স্বপ্নই, আপনি এটা ভুল দেখেছেন, এগুলো নিয়ে আর আলোচনা করারই দরকার নাই। আর তাছাড়া এখন এমনিতেই নাদিয়াকে নিয়ে নাদিয়ার মা বাবা অনেক দুশ্চিন্তার মধ্যে আছে। এর ভিতর যদি আমরা এই বিষয়টা তাদেরকে বলি, তাহলে তারা আরো চিন্তিত হয়ে পড়বে, নাদিয়ার মা আরো চিন্তা করবে, সেও অসুস্থ হয়ে যাবে। সুতরাং এই বিষয়টি আর কাউকে বলার দরকার নেই। নাদিয়ার নানি চিন্তা করে আসলেই তো এই বিষয়টি আর কাউকে বলার দরকার নেই, যেহেতু আসলে মানে নাদিয়াকে নিয়ে এমনি তার মা বাবা চিন্তিত। এই কারণে তারা এই বিষয়টি চেপে যান। এর কয়েকদিন পর, মানে এই স্বপ্নটা দেখার কয়েকদিন পর আরেকটি ভয়ানক ঘটনা ঘটে। নাদিয়ার নানি এশার নামাজ পড়ে সবাইকে নিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। আমরা জানি গ্রামের মানুষজন স্বাভাবিকভাবে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। তখন রাত 11টা কি 11:30, উনি ঘুম থেকে উঠে চিৎকার চেঁচামেচি শুরু করে দেন। কি হয়েছে? তখন উনি ওনার ছেলের বউকে ডাকেন। ছেলের বউ আসে, বলে যে তুমি এক্ষুনি নাদিয়ার মাকে ফোন দাও, আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের মধ্যে ওরা আমাকে বলছে যে তোকে তো বললাম, কোনো ব্যবস্থা নিলি না, আজকে রাত্রেই নাদিয়াকে আমরা নিয়ে যাব, আর তুই নাদিয়ার মাকে বা ওই পরিবারের কাউকে কিছু বলিস নেই, এর শাস্তি তোকে পেতে হবে। তখন ওনার যে ছেলের বউ চিন্তা করে যে হ্যাঁ, আসলেই এখন তো আর দেরি করা যায় না, বিষয়টি আসলে তাকে জানানোর দরকার। তখন নাদিয়ার মায়ের ফোনে ফোন করা হয়। যেহেতু রাতের বেলা তারা শুয়ে পড়েছিলেন, বা গ্রামে কিন্তু নেটওয়ার্কেও বেশ কিছু সমস্যা থাকে, ফোন ঢুকছিল না, বা ফোন ঢুকলেও তারা ধরছিলেন না, যেহেতু ঘুমিয়ে গিয়েছিলেন তারা। তা অনেক চেষ্টা করার পরে যখন ফোনে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি, তখন নাদিয়ার নানি তাকে জানানো হয়, তার ছেলের বউ তাকে জানান যে যোগাযোগ করা যাচ্ছে না, কালকে সকালে অবশ্যই লোক পাঠিয়ে হোক বা যেভাবে হোক এই তথ্যটা তাদেরকে জানানো হবে। নাদিয়ার নানিকে আশ্বস্ত করেন তার ছেলের বউ, যে যার ঘরে চলে যান, আবার শুয়ে পড়েন। রাত 3টা কি 3:30, আরেকটি মর্মান্তিক ঘটনার সাক্ষী হয় ওই বাড়ির মানুষ। নাদিয়ার নানা হঠাৎ চিৎকার চেঁচামেচি শুরু করে। তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ঘরে চলে এসে দেখে নাদিয়ার নানি ফ্যানের সাথে গলায় দড়ি দিয়ে সুইসাইড করেছে। অথচ তার কোনো সমস্যা নেই, কারোর সাথে কোনো ঝগড়াঝাটি নেই, কোনো পারিবারিক অশান্তি নেই, কিচ্ছু নেই। উনি কেন সুইসাইড করবেন? এটা কেউ হিসাব মিলাতেই পারে না। কিন্তু ওনার যে ছেলের বউ ছিল, ওনাকে তো কিছুক্ষণ আগে বলেছিলেন যে উনি একটা স্বপ্ন দেখেছেন, এবং যেহেতু ওনারা প্রথমে বিষয়টি বলেননি নাদিয়ার মাকে, তো এই জন্য শাস্তি পেতে হবে। হয়তোবা এর কারণেই ওই প্যারানর্মাল এন্টিটিগুলো নাদিয়ার নানিকে মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। হতে পারে, কিন্তু এই রহস্যটা আজও অজানা, এটা আমরা জানি না, কারণ উনি তো কাউকে বলে যেতে পারেননি আসলে ওনার মৃত্যুর আগে কি ঘটেছিল। কিন্তু ওনার ঘুমিয়ে পড়ার আগে যে স্বপ্নটা দেখেছিলেন সেটা তো সবাই জানে আর কি। এদিকে নাদিয়ার বাড়িতে ঘটেছে আরেকটি ঘটনা। নাদিয়ার মা বাবা তো রাত্রে খাওয়া দাওয়া করার পরে শুয়ে পড়েছিল। হঠাৎ নাদিয়াকে পাওয়া যাচ্ছে না, নাই নাই নাই, কোথাও নাই। চারদিকে তন্ন তন্ন করে খোঁজা হয়, নাদিয়াকে আর খুঁজে পাওয়া যায় না।
এই অবস্থায় নাদিয়ার যেহেতু পাওয়া যাচ্ছে না, তারা আবার নগ্রাম ইউনিয়নে নিজের মায়ের বাড়িতে ফোন করে এই তথ্যটা যখনই জানাবে, তখন ওই বাড়ির সদস্যরা জানায় যে তোমার মা আর জীবিত নাই, গলায় ফাঁস দিয়ে সুইসাইড করেছে। একে তো নিজের সন্তান হারিয়ে গেছে, আবার নিজের মায়ের মৃত্যুর খবর এসেছে, তাও এরকম অস্বাভাবিক মৃত্যু, স্বাভাবিক মৃত্যু নয়। কিরকম একটা ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা হতে পারে এই ধরনের ঘটনা যদি কোথাও ঘটে, লিসেনার আপনারা একবার চিন্তা করলেই বুঝতে পারছেন। ওই রাত্রেই নাদিয়ার মা বাবা এবং আরো কিছু আত্মীয় স্বজন চলে আসে নগ্রাম ইউনিয়নে নিজের মায়ের শেষ দেখা দেখতে। কিন্তু কেন মারা গেলেন উনি, এই রহস্যের কোনো কুল কিনারা পাওয়া যায় না। শুধু ওই স্বপ্নের বিষয়টি তারা বলতে পারেন যে উনি মৃত্যুর আগে এরকম একটা স্বপ্ন দেখেছিলেন। তখন নাদিয়ার যেই নাদিয়ার নানি স্বপ্ন দেখে তার ছেলের বউকে বলেছিলেন, তখন তার ছেলের বউ নাদিয়ার মাকে বলে যে আমার শাশুড়ি তো এর আগেও স্বপ্ন দেখেছিল, কিন্তু আমরা তো তোমাকে বলি নাই, চিন্তা করবা এই জন্য। কিন্তু এই যে আজকেও রাত 11টা 11:30টার দিকে আমার শাশুড়ি স্বপ্ন দেখেছিল, কিন্তু তোমাদেরকে ফোনে পাইনি। নাদিয়াকে মনে হয় আর খুঁজে পাওয়া যাবে না, নাদিয়াকে ওরা নিয়ে গেছে। তারপরেও এমন কোন কবিরাজ নাই বা এই টাইপের জিন রিলেটেড কাজ করে, তাদের জানা মতে প্রত্যেকের কাছে গিয়েছে, কিন্তু শুধু একজন মানুষ বলতে পেরেছে যে নাদিয়া জীবিত আছে, কিন্তু কোথায় আছে কিভাবে আছে এটা বলতে পারে না। তবে সে ভালো আছে, জীবিত আছে, এতটুকুই বলতে পেরেছে। কিন্তু তাকে এনে দেওয়ার বিষয়ে কেউ কোনো সহযোগিতা করতে পারেনি। নাদিয়ার মা বাবা চিন্তা করেছে নাদিয়া হারিয়ে গেছে, সে মারা গেছে। নাদিয়ার শোকে কাঁদতে কাঁদতে একটা সময় নাদিয়ার মায়ের চোখের পানিও শুকিয়ে যায়। আস্তে আস্তে তারা শোক কাটিয়ে ওঠে। নাদিয়ার আরো 2টি ভাই বোন জন্ম নেয়, এক ভাই এক বোন। সময় কেটে যায় প্রায় 11 বছর। নাদিয়ার কথা অনেকেই ভুলে গেছে। তার মা বাবার স্মৃতিতে নাদিয়ার কথা মনে থাকলেও মাঝে মাঝে চিন্তা করে দুঃখ পেলেও ওইভাবে নাদিয়ার কথা আর তারা ভাবে না। স্বাভাবিক, 11টি বছর প্রায় পার হয়ে গেছে। কোনো এক রাত্রে ঘটে একটি অদ্ভুত ঘটনা। গভীর রাত প্রায় 2টো কি 2:30টা। হঠাৎ বাইরে থেকে শব্দ আসছে, মা 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 ওঠো, আমি নাদিয়া, আমি ফিরে আসছি, ওঠো, দরজা খোলো। এদিকে বেশ খানিকক্ষণ ডাকাডাকি করার পরে নাদিয়ার মা বাবার ঘুম ভেঙে যায়, তার অন্য ভাই বোনদেরও ঘুম ভেঙে যায়। তারা বলে, কি হলো, বাইরে কে ডাকাডাকি করে? তখন ভেতর থেকে নাদিয়ার মা যখন বলে যে বাইরে কে, বলে আমি নাদিয়া, আমাকে চিনতে পারছো না? তখন সবাই আকাশ থেকে পড়ে যে নাদিয়া, 11 বছর আগে হারিয়ে যাওয়া সেই নাদিয়া। তখন দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে তার মা, সে স্পষ্টভাবে বুঝতে পারে এটি তাদের হারিয়ে যাওয়া মেয়ে নাদিয়া। কারণ ছোটবেলায় তার যে চেহারা ছিল, সেই চেহারার সাথে কিন্তু হুবহু মিল রয়েছে। এত বছর পরেও তাকে দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটি নাদিয়া। তাকে ঘরে নিয়ে আসা হয়। নাদিয়ার শরীরে যে ড্রেস ছিল, সেই ড্রেসে আভিজাত্যের ছাপ ছিল, বেশ দামি একটি পোশাক ছিল। নাদিয়া যখন ফিরে এসেছে, সবার মধ্যে একটা কৌতূহল সৃষ্টি হয়, এবং সেটা হওয়াটাই স্বাভাবিক। নাদিয়ার আরো আত্মীয় স্বজন আশেপাশে ওই রাত্রে চলে আসে। নাদিয়াকে জিজ্ঞেস করে, তুমি এতদিন কোথায় ছিলা? নাদিয়া বলে যে আমি যে কোথায় ছিলাম তা তো জানি না, তবে আমি খুব সুন্দর একটি বাড়িতে ছিলাম, যেখানে কোনো কিছুর অভাব ছিল না। আমার যখন জ্ঞান হয়েছে, তখন আমি দেখেছি আমার এক ভাই আছে, তার নাম হলো সোহানুর, আর আমার মা বাবা আছে। আমাকে পরবর্তীতে স্কুলে ভর্তি করিয়ে দেয়া হয় আমি যখন বড় হই। সেই স্কুলে টিচার সংখ্যাও কম, ছাত্রছাত্রীর সংখ্যাও খুব কম। আমাকে আমার ভাই সোহানুর এগিয়ে দিয়ে আসতো স্কুল পর্যন্ত, কখনো কখনো আমার মা বাবাও স্কুল পর্যন্ত এগিয়ে দিয়ে আসতো। কিন্তু আমার সেখানে ভালো লাগতো না, আমি সবসময় কান্নাকাটি করতাম। সেখানকার মানুষজন যেন কেমন কেমন, কারোর সাথে তেমন কোনো কথা বলে না।
আমার খুব খারাপ লাগতো। আমি প্রাইমারি গণ্ডি পার হয়ে হাই স্কুলে ভর্তি হয়েছিলাম। আমি এখন ক্লাস 6-এ পড়ি। তখন সবাই খুব অবাক হয় এবং তাকে পরীক্ষা করার জন্য ক্লাস 6-এর বই নিয়ে আসা হয়। এবং সত্যি ওই সময় পর্যন্ত বাংলাদেশের সিলেবাসের ওই সময় পর্যন্ত 2021 সালের ওই সময় পর্যন্ত যতটুকু মানে পড়ানো হয়েছে, ওই সময় তো করোনাকালীন একটা বন্ধ গেছে, মানে যতটুকু পড়ানো হয়েছে আর কি বাংলাদেশের স্কুলগুলোতে, নাদিয়া ওই পর্যন্ত খুব ভালোভাবেই সেই পর্যন্ত সে লেখাপড়া জানে এবং তাকে ওই প্রাইমারি স্কুলের ওই যে লেখাপড়াগুলো সেগুলো ধরা হয়েছে, সে সেগুলোও পারে। তার মানে সে ক্লাস 6, সে বলেছিল সে ক্লাস 6-এ এখনো পড়ছে। তখন বলে, তাহলে তুমি চলে আসলা কিভাবে? তখন বলল যে ওই সোহানুর ভাই আজ রাত্রে আমাকে সব ঘটনা খুলে বলেন। আমি যখন খুব কান্নাকাটি করছিলাম তখন বলে যে আসলে তোমাকে আমরা নিয়ে এসেছিলাম। তোমার যখন জন্ম হয় ওই লেবুতলা বটগাছের কাছে, তখন তোমাকে দেখে আমার খুব ভালো লাগে। তখন আমি আমার মা বাবাকে বলি যে এই মেয়েটাকে আমি আমার খেলার সঙ্গী হিসাবে পেতে চাই, ওকে আমাকে এনে দাও। আমার জেদের কারণে এবং আমার আবদারের কারণে আমার মা বাবা প্রথমে রাজি না হলেও পরবর্তীতে রাজি হয় এবং তোমাকে আমার কাছে এনে দেয়। কিন্তু আমি যখন দেখি তুমি খুব মন খারাপ করে থাকো, কান্নাকাটি করো, আমার এটা ভালো লাগে না। আমি বুঝতে পেরেছি যে কাউকে তার মা বাবার কাছ থেকে নিয়ে আসাটা ঠিক নয়। আমি আমার মা বাবাকে বলেছি, তারা রাজি হয়েছেন, তোমাকে তোমার মা বাবার কাছে আজ রাত্রে ফিরে দিয়ে আসবো। তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি সবকিছু চিনতে পারবা, তোমার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন সবাইকেই তুমি চিনতে পারবা। সে দায়িত্ব আমাদের। তুমি ঘুমিয়ে পড়ো, তোমাকে নিয়ে যাব। তখন খাওয়া দাওয়া করে নাদিয়া যখন ঘুমিয়ে পড়ে, ঘুম থেকে উঠে দেখে তার ভাই সোহানুর দাঁড়িয়ে আছে এবং বলে যে নাদিয়া, এটাই তোমার বাড়ি। আমরা আসলে আমার মা বাবা তোমার আসল মা বাবা না, কারণ আমরা তো জিন, এটা তো বুঝতেই পেরেছো। তোমার কোনো ক্ষতি কখনো করব না, যদি পারি উপকার করব, যদি কখনো আবার দেখা করার প্রয়োজন হয় দেখা করব। তুমি এখন তোমার মা বাবার কাছে ফিরে যাও। এই কথা বলেই সোহানুর নামের ওই জিন ছেলেটি অদৃশ্য হয়ে যায় এবং নাদিয়া তার পরিবারের কাছে ফিরে আসে। নাদিয়া 2021 সালে কোনো স্কুলে ভর্তি হয়নি। 2022 সালে এসে সে বর্তমানে ক্লাস 7-এ ভর্তি হয়েছে। নাদিয়া যেহেতু একজন মেয়ে মানুষ, তার সামাজিক বিভিন্ন প্যারামিটার চিন্তা করে আমরা নাদিয়ার ছবিটা আপনাদেরকে দেখাতে পারছি না। আমি জানি যে এই ঘটনাটি আপনারা সহজে বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু যেহেতু আমরা ডিটেলস সবকিছু বলে দিয়েছি, আপনার শালনগর ইউনিয়নে গেলে, যেটি নড়াইল জেলার লোহাগাড়া উপজেলায় অবস্থিত, সেখানে গেলে নাদিয়ার এই ঘটনাটি আপনারা যে কোনো মানুষের মুখে শুনতে পাবেন এবং প্রয়োজনে নাদিয়ার সাথে আপনারা দেখাও করে আসতে পারবেন। অদ্ভুত এই ঘটনাটি আমাকে আলামিন দিয়েছে। আলামিনকে অসংখ্য ধন্যবাদ তার এই চমৎকার ঘটনা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো একটি ঘটনা নিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম।